আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, আমাদের দেশে আগামী নির্বাচনকে ঘিরে যে ভোটার সংখ্যা এখন পর্যন্ত আমাদের কাছে এসেছে তার সংখ্যা প্রায় 13 কোটি, মানে পৌনে 13 কোটি। কিন্তু এই নির্বাচনে কি সিদ্ধান্ত নেবে 4 কোটির বেশি তরুণ ভোটার এবং দীর্ঘদিন বঞ্চিত ভোটাররা, মানে যারা ভোট দিতে পারেননি, যারা 17 বছর ভোট দিতে পারেননি, এরকম একটি আওয়াজ কিন্তু আছে। তাদের হাতেই কি এবার দেশের ভবিষ্যৎ নির্ভর করছে? তারাই সরকার বানাবে, তারাই ক্ষমতার পালাবদল ঘটাবে, এমন প্রশ্ন কিন্তু সর্বত্র। ভোটার সংখ্যা এবং শক্তির ট্রেন্ড যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? মোট ভোটার হচ্ছে 12,76,00,000-এর মতো। এর মধ্যে 18 থেকে 35 বছর বয়সী তরুণ বা যুবক যাই বলেন, এরা হচ্ছে 4.5 কোটির মতো। পুরনো ভোটার যারা আগে ভোট দিতে পারেননি বা ভোট দিতে যাননি ভোট কেন্দ্রে, তাদের সংখ্যা অন্তত 2 থেকে 3 কোটি যদি ধরা হয়। অর্থাৎ প্রতি 3 ভোটারের একজন তরুণ বা যুবক বা দীর্ঘদিন বঞ্চিত ভোটার, তাই নয় কি? তার মানে এই সংখ্যার মাপকাঠিতে এরা যথেষ্ট উল্লেখযোগ্য সংখ্যক। স্বাভাবিক অঙ্কই বলে এদের ভোট যেদিকে যাবে তার প্রভাব জাতীয় স্তরে অস্বীকার করা যাবে না। মানে এরাই তো সবকিছু বদলে দেবে সমীকরণ। সরকার কে গঠন করবে কে করবে না, এরাই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে। কিন্তু শুধু সংখ্যা এবং শক্তি দেখলেই কি চলবে? আবেগ এবং প্রত্যাশার কি হবে? স্বপ্নের কি হবে? পরিকল্পনার কি হবে? 17 বছর যারা ভোট দিতে পারেননি, সেই বঞ্চিতরা এবং প্রথমবার হওয়া ভোটাররা, যারা প্রথমবার ভোটার হয়েছেন, ধারণা করা হচ্ছে এরা এবার ভোট দিতে পারবেন। ধারণা করছি, নাও হতে পারে। তবু প্রশ্ন তুলে রাখছি, এরা যথাযথভাবে ভোট দিতে পারবেন তো? সময়ের প্রয়োজনে প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রথম ভোটই আমার দেশের ভবিষ্যৎ গড়বে, এরকম বক্তব্য এবং আবেগ যারা ধারণ করেন, ওই যে নতুন ভোটারদের, তারা মনে করছেন তারা ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি তৈরি করবেন এবং তাদের মাধ্যমে দেশের পরিবর্তন হবে। এই আবেগ, এই বক্তব্য যারা ধারণ করেন তারা কোন গোত্রভুক্ত এটি কিন্তু চিহ্নিত করতে হবে। সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কার হাতে আমি রাজদণ্ড তুলে দিচ্ছি। বলে না যে বানরের হাতে খুন্তি দিলে যেমন হয়, আবার একজন ভালো মানুষের হাতে ছুরি চাকু যাই দেন না কেন সেটি ভালো কাজেই ব্যবহৃত হয়। এখানেও কিন্তু বিষয়টি সেরকম। কারণ এই যে আলোচনাটি করলাম বা আলোচনাটি করছি, এখানে জুলাই আন্দোলনের উত্তরাধিকার, 2024-এর গণ অভ্যুত্থানের সৈনিকদের কথা অনেকেই বলবেন, স্বাভাবিক। কিন্তু তারা তো বলেই যে গত 18 মাসের রিপোর্ট কার্ড দেখে যদি তাদেরকে মূল্যায়ন করতে হয়, তাহলে এখানে যদি আছে কিন্তু আছে। সেই যদি কিন্তুর সমাধানটি কে করবে? জুলাই আন্দোলনের কতিপয় আজকাল, মানে কতিপয় নেতা, আর বললাম না, নেতা তাদেরকে বলা যায় কিনা এটি প্রশ্ন সাপেক্ষ, তারা আজকাল যে ভাষায় আন্দোলনের স্লোগান দেয়, হুঙ্কার দেয়, তাদের দেখে কোনো সাধারণ মানুষ তাদের হাতে দেশ ছাড়তে চাইবেন বলে কেউ মনে করেন না। অথচ এটা বোঝার ক্ষমতা তাদের নেই। থাকলে দিনে দুপুরে রাতে তারা এই ধরনের অশ্লীল, অশ্রাব্য, অশোভন ভাষায় রাজনীতির নামে এক ধরনের তথাকথিত শক্তির যে দম্ভ সেটি তারা দেখাতো না। এবং আমি অবাক হই, এদের যারা পৃষ্ঠপোষক তারাও তাদের লাগাম টানবার এতটুকু চেষ্টা করে না। নাকি তাদের ভয়, তারা যদি এই উঠতি তরুণদের যারা উচ্ছৃঙ্খলতার দিকে চলে গেছে বা যাচ্ছে তাদেরকে যদি তাদের আটকাতে যায়, তাহলে এই পৃষ্ঠপোষকদেরই হয়তো গোড়া কাটা যাবে। হতে পারে, কোনো কিছু অসম্ভব নয় এই দেশে। কারণ ওরা কেবল ছিঁড়া ফেলাইবার স্লোগানই দিতে পারে। জাতি গঠনের চিন্তা, স্বপ্ন এবং ভাষা ওদের মেধায়, মননে কতটুকু আছে এটা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। জানি না তাদের বোধোদয় হবে কিনা। অথচ এবারের ভোট শুধু ভোট নয়, এটি হতে পারত বঞ্চনার প্রতিশোধ। যে বঞ্চনার কথা অনেকেই বলেন সুযোগ পেলে, মেনে নিচ্ছি তারা বঞ্চিত হয়েছেন, তাহলে সেই বঞ্চনার প্রতিশোধটা সাফল্যের সঙ্গে ইতিবাচকভাবে অর্জন হিসেবে ফিরে পাওয়া দরকার, এটি তো স্বাভাবিক। এবং গণতান্ত্রিক যে অধিকার,
যেটি নিয়ে তারা কথা বলেন, আফসোস করেন, সেটি পুনরুদ্ধারের সূচনা দিনও হতে পারে 12 ফেব্রুয়ারি, যদি সেদিন ভোট অনুষ্ঠিত হয়। সেই ভাবনাগুলো কি আছে সংশ্লিষ্টদের মনে? হয়তো আছে, কিন্তু এটি আমাদের পর্যন্ত আসে না, বুঝতে পারি না, বা আমাদেরকে তাদের আবেগ আবেদন স্পর্শ করে না। তাহলে এই যে গ্যাপটি, এই গ্যাপ পূরণের দায়িত্ব কার? আবার যদি দেখি যে একটা পক্ষ তো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে ফলাফল, সেই ফলাফলকে গ্রিন সিগন্যাল ভেবে এমন সব কর্ম করে চলেছে যেন বিজয়ের ফাইনাল সংকেত তারা পেয়ে গেছে। তবে এটা ঠিক, আমি বিশ্ববিদ্যালয়গুলোর সংসদের নির্বাচনকে খুব যদি গুরুত্ব নাও দেই, সেখানে যারা নির্বাচিত হয়ে এসেছে তারা কিন্তু তাদের পরিবারের ভোটে কিছুটা প্রভাব ফেলতেই পারে, ফেলবে, এটি বোঝা যায়। এখানে রাষ্ট্র এবং সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা নিয়ে মন খারাপের আয়োজনও কিন্তু কম নেই, কারণ প্রত্যাশিত এই জায়গাগুলোতে অন্তর্বর্তী সরকারের কার্যকর ভূমিকা, ইতিবাচক ভূমিকা, গঠনমূলক ভূমিকা প্রয়োজন ছিল বা প্রয়োজন আছে। কিন্তু রাজনীতিক বলুন, সুশীল বলুন, যদিও এখন আর সুশীল আপনি খুঁজে পাবেন না, রাজনীতির পর্যবেক্ষক বলুন, বিশ্লেষক বলুন, রাষ্ট্রবিজ্ঞানী বলুন, তারা আসলে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের ভোট সরাসরি জাতীয় ভোট নয়, এটা তো আমরা সকলেই জানি। কিন্তু তারা বলছেন সামাজিক রাজনৈতিক নির্দেশনা কিন্তু এখান থেকে আসতে পারে, এখান থেকে মিলতে পারে। তাই প্রশ্ন, এই প্রভাব নির্বাচনে, জাতীয় নির্বাচনে কতটা দৃশ্যমান হতে পারে? তরুণ যুবা প্লাস দীর্ঘদিন বঞ্চিত ভোটাররা তারা কতটা সচেতন আসলে বাংলাদেশ নিয়ে? কারণ সচেতন না হয়ে শুধু সংখ্যায় বড় হলে কি চলবে? ভোটের মান এবং দিক নির্দেশের ক্ষেত্রেও তো এদের বড় হতে হবে, অর্থাৎ সচেতন হতে হবে। সরকারের ধরন, নীতি, রাষ্ট্র গঠন সবকিছু নিয়েই ভাবতে হবে এবং তার আলোকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে, যদি ভোট হয়, যদি তারা ভোট প্রয়োগ করতে পারে, মানে দিতে পারে। যদি এই ভোটাররা, যাদের নিয়ে কথা বললাম এতক্ষণ, তারা প্রকৃত চাহিদা বুঝতে পারে, চোখ বন্ধ করে আগামীর বাংলাদেশ তারা দেখতে পায় যদি, এবং সেই আলোকে যদি তারা সমর্থন দেয়, তাহলেই নতুন সরকার হতে পারে সকলের প্রত্যাশার সরকার। জোর করে ঐক্য হয়েছে দেখিয়ে বাছাই কিছু মানুষের হাতে দেশ তুলে দেওয়ার নাম জাতীয় ঐক্য নয়, যে প্রক্রিয়াটি এখন সন্তর্পণে চলছে। দেশের ঐক্যের পেছনের মূল কথা হলো, চলো সবাই মিলে ভাগ করে খাই। এই যে এখনকার যে ঐক্য, এটি কিন্তু সাধারণ মানুষ ভালোই বুঝতে পারে। তবে যত কথাই বলি, যারা 17 বছর ভোট দিতে পারেননি তাদের হাতেই এবার ক্ষমতার চাবি, যদি যথাযথভাবে তারা প্রয়োগ করতে পারে। তাই এখন প্রশ্ন, তারা কি দেশকে নতুন পথে নিয়ে যাবে, নাকি ভুলের পুনরাবৃত্তিই হবে? কমেন্টে জানান আপনার মতামত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।